আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম কি ভূগোল দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের শিল্প যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে যে এমসিকিউ যেগুলো আছে মানে বোর্ডের, সেগুলো আমরা একটু সলভ করবো। ইনশাআল্লাহ তুমি ভালো পরিমাণ কমন পাবা, একদম 100% কমন আসবে এমন কথা কিন্তু আমরা কখনোই বলি না, বাট ইনশাআল্লাহ মোটামুটি এই ধাঁচের বা এইগুলো সলভ করলে লাস্ট মোমেন্টে তুমি অনেক বেশি কমন পাবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখেন আমরা সামনে যাই। এখানে দেখো যে নিচের কোন দেশটি লৌহ ও ইস্পাত শিল্পে প্রথম। আচ্ছা, সো প্রথমে আমি একটা কথা বলে নিই তোমাকে। দেখো, এই যে লৌহ ও ইস্পাত শিল্পে প্রথম, এইটাতে প্রথম, ওইটাতে প্রথম, তুমি এগুলোকে একটা টেবিল বানাবা, ঠিক আছে, একটা ছক বানাবা, এগুলো করে তোমার সামনে আপাতত রাখবা, যেগুলো কনফিউজিং হওয়ার মতো। যেমন ধরো যে লৌহ, এভাবে তুমি ধরো যে এভাবে বানাইলা, এইভাবে লেখলা কোন দেশটা প্রথম, ঠিক আছে। এইভাবে যদি টেবিল টেবিল বানাইতে পারো তুমি মোটামুটি একটা ভালো করতে পারবা, ঠিক আছে। তারপর দেখেন এখানে নিচে কোন দেশটি লৌহ ও ইস্পাত শিল্পে প্রথম। এখানে আমাদের অপশনে কি কি আছে? রাশিয়া, ভারত, চীন, ব্রাজিল। চীন, দেখো চীন কি আর কি সে প্রথম ছিল? একটু মনে করো তো, চীন কিন্তু কয়লার তো কিন্তু উৎপাদনে কিন্তু চীন প্রথমে ছিল, ঠিক আছে। তো লৌহ বলো, তারপর কয়লা বলে, এগুলো কি চীন। চীন কিন্তু বর্তমানে ওয়ার্ল্ডের খুব মানে এগিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? মানে ধরো যে বর্তমানে তো ডোমিনেটিং ইউএসএ, বা ডোমিনেটিং ইউএসএ কে ছাড়িয়ে যাওয়ার যে একটা চেষ্টা, সেটা কিন্তু চীন করতেছে। মানে নেক্সট যে ওয়ার্ল্ডের সুপার পাওয়ার হবে সেটা কিন্তু চীন। হ্যাঁ, তারপর দেখো যে কোন দেশ লৌহ ইস্পাত শিল্পের পৃথিবী বিখ্যাত, ঠিক আছে, এটাও কিন্তু চীন। মানে এক ধরনের প্রশ্নই জাস্ট একটু চেঞ্জ করে আসছে, মানে ল্যাঙ্গুয়েজটা একটু পরিবর্তন করে দিয়েছে। কোন দেশ লৌহ ইস্পাত শিল্পের দ্বিতীয়? দ্বিতীয় কারা? দ্বিতীয়তে কিন্তু আবার জাপান, ঠিক আছে। জাপান কিন্তু এশিয়ার একটা জায়ান্ট ইকোনমিক কান্ট্রি। এশিয়ার জাপান বলো, তারপর সিঙ্গাপুর বলো, কিন্তু খুব আগাচ্ছে। হ্যাঁ, তারপর দেখো এখানে বস্ত্র বয়ন শিল্পে বিশ্বের প্রথম ও দ্বিতীয় দেশ কোনগুলা? বস্ত্র বয়ন মানে তোমার বস্ত্র, হ্যাঁ, ড্রেস যে বানাচ্ছে, রুশ ফেডারেশন ও জাপান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান, চীন ও ভারত, পাকিস্তান ও জাপান। এটা তো অবশ্যই কি চীন আর ভারত হবে। ওকে, তারপর দেখেন এখানে এখানে হচ্ছে কি বাংলাদেশে কয়টি চিনির কল আছে? বাংলাদেশে টোটাল চিনির কল কয়টা আছে? দেখো এখানে টোটাল 18টা, ঠিক আছে। এটার মানে ধরো যে তোমার বুঝি শুনে মানে মনে রাখার কোনো উপায় নেই। তুমি হচ্ছে বারবার একটু পড়বা, পরীক্ষার আগের দিন একটু দেখে যাবা, স্লাইড দিয়ে দিব, স্লাইড দেখে করে রিভিশন দিবা, ইনশাল্লাহ মনে থাকবে, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবা, যেহেতু বোর্ডে একবার আসছে বা বিভিন্ন জায়গায় আসছে ইম্পর্টেন্ট, সো এগুলো মনে রাখার দায়িত্ব তোমার। যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কোন শিল্প বেশি গড়ে উঠেছে? যুক্তরাষ্ট্রের যে হ্রদ অঞ্চলগুলা, হ্রদ মানে কি লেক, ঠিক আছে। হ্রদ কোনগুলা? লেক। যেটা লেক কি ভাই? ধরো একটা ল্যান্ড, এটা হচ্ছে একটা ল্যান্ড, এই ল্যান্ডের চারপাশে তোমার ধরো যে এরকম যদি কোনো ওয়াটার বডিজ থাকে, যে ওয়াটার বডিজ কোনো পরে গিয়ে কোনো সমুদ্রে গিয়ে পতিত হয় নাই, জাস্ট চারপাশে ল্যান্ড দিয়ে আবদ্ধ, সেটাকে আমরা কি বলি? লেক বলি, ঠিক আছে। যেমন কাস্পিয়ান সি আছে একটা লেক, তারপর যুক্তরাষ্ট্রে অনেক লেক আছে, বাংলাদেশে তোমার ধরো যে কিছু কিছু লেক আছে, হ্যাঁ, এগুলাকে বলে। সো এটা কি হবে? কার্পাস বয়ন, লৌহ ও ইস্পাত, তৈরি পোশাক, ওষুধ প্রস্তুতি, এটা মেইনলি হবে কি লৌহ ও ইস্পাত, ঠিক আছে। এই লৌহ আর ইস্পাতে কি মেইনলি তোমার যুক্তরাষ্ট্রের অঞ্চলে বেশি গড়ে উঠেছে। তারপর দেখো রাজশাহী বিভাগে কয়টা চিনির কল আছে? এটা কি তোমার আসলে এগুলো ফিক্সড ইনফরমেশন না, তোমার একবার আসছে পরীক্ষা যে তোমার বইয়ে দেওয়া, বাট এরকম সো এই ধরনের প্রশ্ন আসলে আসবে না, চান্স খুবই কম, বাট যদি আসে দেখবা এই অপশনগুলোই দিবে, ঠিক আছে। 6টা চিনির কল, এটা মনে রাখবা, তোমার বই যেটা আছে এটাই। আমাদের দেশে আসলে কি ধরো যে আমরা এমন একটা পর্যায়ে এখনো পড়ে আছি যে তোমার বইয়ে যেটা আছে ভুল থাকলে ওইটা অ্যান্সার করতে হবে, মানে এরকম স্টেজ থেকে আসলে আমাদের উঠতে হবে। বাট আপাতত আমরা এইচএসসি পাস করি, তারপর আমরা উঠবো এই স্টেজ থেকে। বাংলাদেশে কতটি সিমেন্ট কারখানা আছে? এখানে দেখো আবার টোটাল 9, 10, 11, 12টা। এটাও কিন্তু আসলে ধরো ওইভাবে মানে মানে ফিক্সড কোনো ইনফরমেশন না, বাট একটু দেখে যাবা, যেহেতু পরীক্ষার সামনে। বাংলাদেশে কয়টি সার কারখানা আছে? এটা কয়টা? 7টা, ঠিক আছে। এইগুলো একটু দেখে যাবা, লিস্ট করবা, এই কারখানা এইটা, এই কয়টা, এই কারখানা এই কয়টা। ওকে, সেগুলো কিন্তু চেঞ্জ হয়, আবার তোমরা লেটেস্ট এডিশনের বইটা একটু দেখতে পারো। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের শীর্ষে রয়েছে কোনটি? বাংলাদেশ কোন জিনিসটা সবচেয়ে বেশি রপ্তানি করে? তোমরা সবাই জানো, এটা কি আরএমজি। এটা কি? রেডিমেড গার্মেন্টস, ঠিক আছে। রেডিমেড গার্মেন্টস, আরএমজি কি? রেডিমেড গার্মেন্টস। দেখো এখানে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চিনি শিল্প গড়ে না ওঠার কারণ কি? তোমার দেখো আমাদের দক্ষিণাঞ্চল যে, ঠিক আছে, এখানে চিনি শিল্প কেন গড়ে ওঠে নাই? আমি কিন্তু গত চ্যাপ্টারে একটা এমসিকিউ সলভ করার টাইম বলেছিলাম যে বাংলাদেশের উত্তরাঞ্চলে যে এমন একটা জিনিস, এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে খুব বেশি পরিমাণে তোমার উৎপন্ন হচ্ছে, এমন একটা জিনিস যেটা ব্রাজিলে সবচেয়ে বেশি উৎপন্ন হয় পৃথিবীর। কি বলছিলাম? আখ বা ইক্ষু, সুগার কেন। সেটা কি কাঁচামালের অভাব, মানে কি তোমার দক্ষিণাঞ্চলে কি সুগার কেন হয় না খুব বেশি, ঠিক আছে। সো এই কারণে। তারপর দেখো এখানে কোন দশকে রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা শুরু হয়? কোন টাইমে? এটা কি তোমার হচ্ছে 80-র দশকের একদম শুরুর দিকে, মানে আর্লি 80s-এ, ঠিক আছে। আর্লি 80s-এ কি প্রথমবারের মতো কি এরকম রপ্তানি শিল্পের যাত্রা শুরু হয়। বাংলাদেশে অল্প অল্প কিছু মানুষজন যারা হচ্ছে প্রথম পায়োনিয়ার ছিল, তারা কিন্তু কাজ শুরু করেছিল ওই টাইমটাতে। দেখো অস্ট্রেলিয়ার পশম শিল্পে, ওই দেশের পশম শিল্প, অস্ট্রেলিয়ার পশম কোন দেশের পশম শিল্পে ব্যবহার করা হয়? দেখো ব্রিটেন, দেখো ইউকে। সো দেখো ইউকের সাথে অস্ট্রেলিয়ার কানেকশনটা কি, মানে
অস্ট্রেলিয়া তো অবশ্যই তোমার ধরো যে ব্রিটিশ রানী ইয়াতে ছিল, মানে কলোনিয়াল অবস্থায় ছিল। বর্তমানে কিন্তু অস্ট্রেলিয়া, কানাডা এরা কিন্তু ব্রিটিশ রানী বা রাজা তাই খুব মান্যগণ্য করে, ঠিক আছে। তো দেখো এখানে এই অস্ট্রেলিয়ার পশমগুলো মেইনলি তোমার কই যায়, মেইনলি যায় হচ্ছে ব্রিটেনে, বিভিন্ন কাজে ইউজ করা হয়। অস্ট্রেলিয়ার জন্য দেখবা যে বিভিন্ন তোমার আসলে ধরো প্রচুর পরিমাণে গরু বা এগুলো হচ্ছে তোমার করা হয়, তোমার হচ্ছে লালন পালন করা হয়। দেখো মালয়েশিয়ার রাবার কোন দেশে রাবার শিল্প ব্যবহার করা হয়? মালয়েশিয়ার যে রাবারটা, মালয়েশিয়া কিন্তু রাবার শিল্পের জন্য খুবই ফেমাস, পাম অয়েল, তারপরে রাবার এইগুলো। দেখো মালয়েশিয়ার এগুলো কই যায়, যুক্তরাষ্ট্রে যায়, ঠিক আছে। তারপর দেখো এখানে জাপান তথা এশিয়ার সবচেয়ে বড় লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি? এটার নাম হচ্ছে কি কোবে, ঠিক আছে। কোবেটা কিন্তু খুবই ফেমাস, ঠিক আছে, কোবেটা কিন্তু খুবই ফেমাস। জাপান কিন্তু আবার লৌহ ইস্পাতে কি সেকেন্ড, লৌহ ইস্পাতে একে কে আছে, ফার্স্ট কে টোটাল দেখো, ফার্স্ট হচ্ছে চায়না, সেকেন্ডে কি জাপান, এই লৌহ ইস্পাত শিল্পে। এগুলো একটু মাথায় রাখবা। জাপান কোন শিল্পের জন্য বিশ্বব্যাপী সমাদৃত? এটা কিন্তু আমরা দেখে আসলাম এখানে, দেখো এই যে লৌহ ইস্পাত শিল্প, ঠিক আছে, এটাতে কিন্তু জাপান কিন্তু একদম বিশ্বব্যাপী একদম খুবই ফেমাস। সার শিল্পের অন্যতম কাঁচামাল কি? সার শিল্পে কিন্তু অবশ্যই এই প্রাকৃতিক গ্যাসটা এটা কিন্তু লাগে, ঠিক আছে। আমরা দেখেছি যে ইউরিয়া সারে, ইউরিয়া সারে আমার কি লাগে, ইউরিয়া সারে আমার কি লাগে, সেটা হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস। ওকে, ঠিক আছে। তারপর দেখো বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের শীর্ষে রয়েছে কোনটি? রপ্তানি বাণিজ্যের শীর্ষে আছে কি অবশ্যই পোশাক শিল্প, সেটা কি আরএমজি ইন্ডাস্ট্রি, রেডিমেড গার্মেন্টস, ঠিক আছে। খুবই ইজি, ইনশাল্লাহ তোমরা হচ্ছে সেকেন্ড পেপারে ভালো করবা, খুবই ভালো করবা। বাংলাদেশের প্রথম কাগজের কল প্রতিষ্ঠিত হয় কত সালে? সেটা হচ্ছে কি 1953 সালে। সালটাল খুবই কম আসে, একটা দুইটা আসে, এর জন্য মাথায় ঘামানোর দরকার নাই, সব সাল মুখস্থ করার দরকার নাই। সাল সবসময় আমি বলি যেগুলো তোমার বোর্ডে আসছে, যেগুলো হচ্ছে বারবার আসতেছে সেইগুলো জাস্ট পড়বা, অন্য কিছু পড়ার কোনো দরকার নাই, ঠিক আছে। দেখো এরপর দেখো যে তৈরি পোশাক শিল্প বাংলাদেশের কোন অঞ্চলে বেশি গড়ে উঠেছে? নারায়ণগঞ্জ অঞ্চল। নারায়ণগঞ্জে কেন? নারায়ণগঞ্জ অঞ্চলটা কি তোমার এখানে একটা টাইমে তোমার ধরো এই যে নারায়ণগঞ্জে তোমার নারায়ণগঞ্জ নদী বন্দরটা, এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর শীতলক্ষার তীরে। সো তোমার এইখানে নদী বন্দরের পাশে যেহেতু, নদীর পাশে যেহেতু তোমার কি সারা দেশে ট্রান্সপোর্ট করাটা ইজি ছিল। সো এই কারণে কিন্তু আস্তে আস্তে নদী কেন্দ্রিক ভাবে নারায়ণগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে এগুলো গড়ে উঠছে। বাংলাদেশের প্রধান রপ্তানি শিল্প কোনটি? বাংলাদেশের প্রধান রপ্তানি শিল্প কিন্তু তৈরি পোশাক, বারবার আসতেছে আরএমজি। আর একটা কথা মনে পড়লো এই চ্যাপ্টার পড়ানো টাইমে, এই চ্যাপ্টার থেকে যখন সিকিউ অ্যান্সার করবা, এই চ্যাপ্টার যখন সিকিউ অ্যান্সার করবা, অ্যান্সার করার টাইমে দেখবা যে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসে। এখানে কিন্তু মোটামুটি ধরো যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এটার শিল্পের একটা জিনিসপত্র আসতে পারে তোমার কাছে। তারপর আরএমজি ইন্ডাস্ট্রি বা তোমার ধরো এই যে গার্মেন্ট শিল্প, এটা নিয়ে একটু পড়বা। আর এইটা থেকে নারীর যে ক্ষমতায়ন বা নারীর যে উন্নয়ন বা নারীদের যে ইনভলভমেন্টটা, এটা একটু পড়বা। এই যে বললাম এখান থেকে কিন্তু মোটামুটি তুমি ইনশাল্লাহ একটা বা দুইটা সিকিউ পাইতে পারো, তো এগুলো একটু পড়বা ভালো মতো। আর পাট শিল্পের জন্য বিশ্ববিখ্যাত ছিল কোন শহর? পাট শিল্পের জন্য অবশ্যই কি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জকে কি বলা হয়? প্রাচ্যের ড্যান্ডি। কি বলা হয়? প্রাচ্যের ড্যান্ডি। প্রাচ্যের ড্যান্ডি মানে কি? মানে হচ্ছে তোমার ড্যান্ডি শহরটা হচ্ছে স্কটল্যান্ডের, ঠিক আছে, স্কটল্যান্ডের। সো এই স্কটল্যান্ড শহরের এই যে ড্যান্ডি শহরটা বিশ্বের মধ্যে সবচেয়ে ফেমাস পাট শিল্পের জন্য। আর বাংলাদেশের বেস্ট হচ্ছে তোমার কি মানে এই নারায়ণগঞ্জটা পাটের জন্য, ঠিক আছে। সো এই কারণে কি ড্যান্ডির সাথে তুলনা করা হয়। ওকে, তারপর দেখো যে কার্পাস বয়ন শিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি? কার্পাস বয়ন শিল্পে শীর্ষস্থানীয় কোনটা? অবশ্যই কি যুক্তরাষ্ট্র। ওকে, এটা একটু দেখবা। কর্ণফুলী ফার্টিলাইজারে কোন জাতীয় সার ব্যবহার করে? টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, টিএসপি। এটা কিন্তু আমাদের এই যে কর্ণফুলীতে ইউজ করা হয়, ঠিক আছে। তারপর দেখো শ্রমিক সস্তা হওয়ায় কোন শিল্প বাংলাদেশে দ্রুত প্রসার লাভ করেছে? অবভিয়াসলি আরএমজি ইন্ডাস্ট্রি, পোশাক শিল্প, তাই না? সত্যি বলতে কি দেখো আরএমজি ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের দেশের অনেকের জন্য অনেক বড় একটা সাস্টেইনেন্স, কিন্তু আমরা যদি এরকম চিপ লেবারের মধ্যে আবদ্ধ থাকি, আমরা কিন্তু স্কেল আপ করতে পারবো না আমাদের ইন্ডাস্ট্রিটাকে, ঠিক আছে। তারপর দেখেন এখানে যে শিল্প স্থানীয়করণের জন্য প্রাকৃতিক নিয়ামক হলো কাঁচামাল, শক্তি সম্পদ, পরিবহন, নিচের কোনটি সঠিক? দেখো শিল্প স্থায়ীকরণ যে আমি করবো এই জন্য আমার কি কি লাগবে? দেখো প্রাকৃতিক নিয়ামক কোনটা? কাঁচামাল তো প্রাকৃতিক হয়, শক্তি সম্পদ সব কিন্তু তোমার হচ্ছে প্রাকৃতিক না, বা পরিবহন এটাও কিন্তু আমাদের প্রাকৃতিক হচ্ছে না, ঠিক আছে। আমাদের তাহলে অ্যান্সারটা কি হবে? আমার অ্যান্সারটা হবে কি 1 নাম্বারটা, ঠিক আছে। তারপর দেখেন এখানে জাপানের প্রধান প্রধান লৌহ ইস্পাত কেন্দ্রগুলো কি কি দেখেন, কিউশি দ্বীপের ইয়াওয়াট, হনসুর, কামাইশিতে, ইয়োকোহামায়, সবগুলাই হয়। আচ্ছা এই যে কিউশু, হনসু এগুলো তোমার কি এগুলো কি ভাই? এগুলো কি তো অবশ্য বই পড়ছো, যারা পড়ো নাই তারা বলতে পারো। তোমার জাপান হচ্ছে কি মেইনলি তোমার 4টা দ্বীপে মেইন 4টা দ্বীপ, যেমন ওই যে তোমার কি ছিল ওগুলা? হনসু, হোক্কাইডো, কিউশু, শিনকাকু, ঠিক আছে। এই 4টা হচ্ছে কি একদম মেইন তোমার 4টা যে আইল্যান্ড জাপানের। জাপান তো আইল্যান্ড কান্ট্রি বলা হয় না, তো হাজার হাজার দ্বীপ আছে, এর মধ্যে এগুলো হচ্ছে মেইন। তারপর দেখো যে কেন শীতলক্ষা নদীর তীরে সার কারখানা গড়ে উঠেছে? শীতলক্ষার তীরে কেন সার কারখানা গড়ে উঠেছে বলো?
এখানে আমাদের প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি অবশ্যই এটা আছে, মিঠা পানি সান্নিধ্য এটাও আছে, সুষ্ঠু পরিবহন ব্যবস্থা এটাও আছে। একটু আগে বলে আসলাম আমি সুষ্ঠু পরিবহন ব্যবস্থা কি, ধরো তোমার এটা কি নদী, এদিকে নদী চলে গেছে, হ্যাঁ, এই নদী থেকে ওইদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়। সো তুমি তো অবশ্যই এখানে বানাবা, তুমি এখানে তোমার ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলছো, এখানে ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলছো তোমার, ঠিক আছে। সো এখানে কি তুমি এদিক থেকে ইজিলি ট্রান্সপোর্ট করতে পারবা, তুমি এখানে কি স্বাদু পানি পাচ্ছ, ঠিক আছে। তোমার এখানে আবার প্রাকৃতিক গ্যাসও আছে, তার মানে এটা কি তোমার জন্য সুবিধাজনক, বুঝতে পারছো। সো আমাদের অ্যান্সার কি সবগুলোই হবে। কাঁচামাল হিসেবে তিতাস গ্যাস ব্যবহৃত হয় কিসে কিসে, দেখো ইউরিয়া সার কারখানায় হবে, যমুনা সার কারখানায় হবে, পেঞ্চুকন সার কারখানায় হবে। ইউরিয়া কিন্তু তোমার মোটামুটি কাঁচামাল হিসেবে সব জায়গায় ব্যবহৃত হবে, বুঝতে পারছো। তারপর দেখো এখানে সিমেন্ট শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোনগুলো, সিমেন্ট শিল্পে কি ইউজ করি আমরা, চুনা পাথর ইউজ করি, তারপর ধরো যে ম্যাঙ্গানিজ ইউজ করি, কাদাটা আসলে ওইভাবে ইউজ করা হয় না, ঠিক আছে। ওকে, তারপর দেখেন এখানে স্থানীয় চাহিদা মিটিয়ে বাংলাদেশ জাহাজ রপ্তানি করেছে কোথায় কোথায়। ওকে, এটা কিন্তু রিসেন্ট টাইমসে হয়েছে, দেখো নরওয়েতে, ডেনমার্কে। ওকে, তুমি হচ্ছে নেপাল কেন দাগাবা না জানো, নেপাল দাগাইলে গিয়ে একটা আয়রনি হবে, কেমন জানো, ধরো যে একটা মানুষ হচ্ছে মাথায় চুল নাই টাক, তুমি তাকে গিয়ে কি করলা, একটা তুমি চিরুনি গিফট করলা, তাহলে কি হবে এটা, মানে তার জন্য কি জিনিসটা হিউমিলিয়েটিং না। নেপালকে ধরো আমি একটা জাহাজ গিফট করলাম, কিন্তু মজার ব্যাপার কি জানো, নেপালে তো ধরো যে নাই, সে তো ল্যান্ডলকড, ধরো যে নেপাল কি ল্যান্ডলকড কান্ট্রি, চারপাশে তার ল্যান্ড, তো সে জাহাজ নিয়ে সমুদ্রে করে বের হবে, তাকে তোমার গিফট করে লাভ নাই, ব্যাপারটা হচ্ছে এমন, বা তাকে মানে ইয়ে করে রপ্তানি করে লাভ নাই, সে কিনবেও না। সো এখানে আছে কি হবে, নরওয়ে আর ডেনমার্ক। আচ্ছা, বাংলাদেশে যেমন তোমার তৈরি পোশাক শিল্পটা যেরকম চিপ লেবারের উপর নির্ভরশীল, আমাদের জাহাজ শিল্পটাও কিন্তু ওইরকমই অনেকটা। আমরা হচ্ছে মানুষের জাহাজ মানে অন্য দেশে জাহাজ আনি, তারপর সেটাকে ভেঙে ভেঙে সারাদিন পিটিয়ে পিটিয়ে, মানে অনেক চিপ লেবার, দেশে 400 টাকা 500 টাকা এই শ্রমিকরা এইভাবে কাজ করে। সো এইসব কারণে তোমার ধরো যে এই জিনিসটা বাংলাদেশের শিল্পটা খুব মানে বুমিং, হ্যাঁ, বর্তমানে বুমিং একটা শিল্পে পরিণত হয়েছে। দেখো সামি ওসাকা উপসাগরের তীরবর্তী এলাকায় একটি শিল্প কেন্দ্রে চাকরি করেন। তিনি যে শিল্প কেন্দ্রে চাকরি করেন সেটা এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ লৌহ ও ইস্পাত শিল্প, ঠিক আছে। এখন সামি কোন দেশের, অবশ্যই জাপান, ঠিক আছে। কারণ আমরা তো প্রথমত আমরা জানি কি, দেখো ওসাকা জাপানের একটা সিটি, এটা আমরা প্রথমত জানি। তারপর লৌহ আর ইস্পাত শিল্প সেরা, অবশ্যই এশিয়ার কোন দেশ, নেপাল তো না ভাই, চীনও না, ভারতও না, এটা কি হবে, জাপান হবে আমাদের। এখানে চিন্তা হইতো, চিন্তা হইতো, কিন্তু ওসাকা তো আর চিনে না, তাই না, এই জন্য। তারপর দেখো এখানে উদ্দীপকের উপসাগরের তীরবর্তী এলাকার লৌহ ও ইস্পাত শিল্পগুলো কোনগুলা, দেখো কোবে আছে একটা, আমাসাগাকি আছে, সাকাই আছে, সবগুলাই আসলে এগুলো জাপানিজ নাম, একটু মনে রাখো, ঠিক আছে। সেম উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পের অনুকূল নিয়ামক কোনটি, এখানে দেখো আন্তর্জাতিক বাজার, অবশ্যই তোমার একটা আন্তর্জাতিক ভালো বাজার লাগবে তোমার তৈরি পোশাক শিল্পের জন্য, এটাকে বিক্রি করার জন্য। কাঁচামাল, অবশ্যই কাঁচামাল খুবই দরকার, নারী শ্রমিকও দরকার অবশ্যই। মানে অনুকূল নিয়ামক, নারী শ্রমিক কেন অনুকূল নিয়ামক, জিনিসটা খারাপ, বাট সত্য কি নারী শ্রমিককে তাদের পার্সপেক্টিভ থেকে তারা কি কম ওয়েজেস দিয়েও রাখতে পারে, তো সেটাই হচ্ছে কথা। তারপর দেখেন এখানে আমাদের মোটামুটি শেষ। তো আমি তোমাকে এটা এটা তুমি আমাদের আজকে যে এমসিকিউ সলভ করালাম সবগুলো চ্যাপ্টার এখান থেকে হাইয়েস্ট পাবা, বাট সবচেয়ে কমন যেগুলা তুমি শেষ মুহূর্তে একবার না দেখে গেলেই নয়, যেগুলা সেগুলো দিয়ে দিলাম। প্লাস তোমার তো অবশ্যই বই তো পড়তে হবে, তাই না, বই না পড়ে তো তুমি পরীক্ষা ভালো করবা, সেটা তো আসলে মানে কোনো যৌক্তিক হয় না, ব্যাপারটা যুক্তির মধ্যে পড়ে না। বাট ইনশাল্লাহ একটা ভালো পরিমাণ কমন পাবা তোমরা হচ্ছে ঠিক মতো পড়াশোনা করো। ওকে, সেটাই আর কি। সো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আর আমাদের ক্লাস যদি ভালো লাগে, আমাদের সাথে যদি তোমরা বি ইউনিট কোর্স করতে চাও, বি ইউনিটে আমাদের এক্সাম ব্যাচ আসবে, রিটেন কোর্স আসবে, একটা ফুল কোর্স আসবে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।